প্রিয় দর্শক, শুভেচ্ছা সবাইকে। আপনাদের কি জানা আছে পৃথিবীর সবচাইতে পরিষ্কার পরিচ্ছন্নতম দেশ কোনটি? মানে ধরেন এটা যদি আপনি চিন্তা করেন তাহলে আপনার প্রথমে মনে হবে কোন দেশটির কথা। মেবি জাপানের কথা মনে হবে, মেবি নিউজিল্যান্ডের কথা মনে হবে। আসলে ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ, এই যে একটা তারা আর কি নিয়মিত রিভিউ করে পৃথিবীর দেশগুলো নিয়ে, কোনটা পরিষ্কার, পৃথিবীর সবচাইতে পরিষ্কার পরিচ্ছন্ন এবং অন্যান্য আরও অনেক বিষয় নিয়ে তারা আসলে জরিপ করে। তো পৃথিবী এই মুহূর্তে 2025 সালে পৃথিবীর সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্নতম দেশ হচ্ছে এস্তোনিয়া। এই দেশটির নাম কি আপনি শুনেছেন? কিংবা আপনার কি মনে হয় এই দেশটি কোথায় অবস্থিত? আমি এই দেশ থেকে বলছি, আমি এই দেশে 13 বছর থাকছি। আমি আমার কথার প্রসঙ্গে পরে আসছি। যেটা বলছিলাম, পৃথিবীর সবচাইতে পরিচ্ছন্নতম দেশ হচ্ছে এস্তোনিয়া। এই দেশটি আসলে বাল্টিকে অবস্থিত, ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত একটি দেশ। উত্তর পূর্ব ইউরোপে পড়ে। বাল্টিক দেশগুলো যেগুলো বলি আমরা, সেটা হচ্ছে যেমন ধরেন লিথুয়েনিয়া, এস্তোনিয়া এবং লাটভিয়া, 3টা দেশ মিলে বাল্টিক দেশ। তার মধ্যে এস্তোনিয়া একটু নর্ডিকে পড়ে গেছে, বিশেষ করে তালিন যে শহর হচ্ছে এস্তোনিয়ার রাজধানী শহর, যে শহরে আমি থাকি, সেই শহরটা নর্ডিকে পড়েছে। কারণ তালিনের একদমই কাছে হচ্ছে হেলসিঙ্কি, যেতে মাত্র আধা ঘন্টার মতো লাগে প্লেনে করে। জাহাজে করে আমরা যাতায়াত করি, বেশি কম খরচ লাগে, সেক্ষেত্রেও লাগে 2 ঘন্টার মতো। এস্তোনিয়া হচ্ছে উত্তর পূর্ব ইউরোপের একটা খুব ছোট দেশ বলতে বাংলাদেশের 3 ভাগের 1 ভাগ হবে, এবং এই দেশের জনসংখ্যা প্রায় 12 থেকে 13 লাখ। হ্যাঁ, তো এই দেশটি আসলে এখন এই মুহূর্তে পৃথিবীর কাছে একটা বিস্ময়। কেন বিস্ময় আমি বলছি? পৃথিবীতে সবচাইতে পরিষ্কার পরিচ্ছন্নতম দেশ এজন্য না, মানে এই দেশে আসলে আপনি যদি বাইরে যান কোথাও কোনো ময়লা দেখবেন না, এত ছকছকে তকতকে সবকিছু, সেটা তো আছেই। তার চাইতেও বড় যেটা ব্যাপার সেটা হচ্ছে 2005 সালে এরা পৃথিবীর সর্বপ্রথম হচ্ছে কান্ট্রি যারা অনলাইনে ভোট দিয়েছে, মানে যেটাকে বলে ইলেকশন, সেটা ওরা করেছে। অর্থাৎ ওরা অনলাইনে, পৃথিবীর আর কোনো দেশ যেটা পারে নাই অনলাইনে ভোট দিতে, এরা কিন্তু 2005 সালে ওরা হচ্ছে প্রথম দেশ পৃথিবীর যারা অনলাইনে ভোট দিয়েছে। এরপরে আরো অনেকেই দিয়েছে। তো এই জন্য এদেরকে কান্ট্রি বলা হয়, এবং এটা কমপ্লিটলি ডিজিটালাইজ কান্ট্রি। আমি দেশটা সম্পর্কে অল্প ছোট ছোট কিছু বলিনি, কারণ আপনারা আসলে গুগল করলে দেশ সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন। আমি বরং আমার অভিজ্ঞতাগুলো বলি, তাতে বরং আপনারা আরো ভালো, যদি আপনাদের মনে হয় যে আরো বেশি ইনসাইট আপনারা জানতে পারবেন তো ভালো। সেটা হচ্ছে যে কি, এই দেশটায় নানান রকম সুযোগ সুবিধা আছে। মানে এই দেশটা সম্পর্কে আসলে আমরা জানি না তো কি হয়, বাংলাদেশ থেকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে সবসময় মনে করি আমরা ইংল্যান্ডে যাব, আমেরিকা যাব, বা জার্মানিতে যাব, এইসব কান্ট্রিগুলোতে আমরা বেশি যাওয়ার জন্য আমরা ট্রাই করি, বা আমাদের এইসব কান্ট্রি সম্পর্কে আমাদের এক ধরনের ধারণা আছে। কিন্তু এই যে একটা দেশ এস্তোনিয়া, এই দেশটা হচ্ছে পাশের দেশই হচ্ছে ফিনল্যান্ড, লিথুয়েনিয়া, লাটভিয়া, রাশিয়া, সুইডেন, এগুলো হচ্ছে কাছাকাছি দেশ, নর্ডিক দেশ এবং বাল্টিক দেশগুলো। ঠিক আছে, এগুলো হচ্ছে কাছাকাছি দেশ। এই দেশের জনসংখ্যা যেমনটা বলছিলাম 13 লাখ। এই দেশের কিছু বৈশিষ্ট্য হচ্ছে বলে নিয়ে আগে, এটা শীত প্রধান দেশ। বছরে 6 থেকে 7 মাস হিমাঙ্কের নিচেই তাপমাত্রা থাকে, কিংবা কাছাকাছি হিমাঙ্কের নিচে তাপমাত্রা থাকে। অনেক সময় -20-30ও নেমে যায়। আবার ধরেন সামারে বেশ চমৎকার তাপমাত্রা থাকে, উইন্টারে একটা লম্বা সময় অন্ধকারের মাঝে থাকতে হয়, আবার সামারে মানে গ্রীষ্মে আমাদেরকে একটা লম্বা সময় হচ্ছে সূর্যের মাঝে থাকতে হয়, রাত 11টার সময় সূর্য মাথার উপর থাকে। কিন্তু এতে আপনি অভ্যস্ত হয়ে যাবেন, এটা এমন কোনো বড় কিছু নয়। এটি একটি অত্যন্ত উন্নত দেশ বলতে হচ্ছে ধনী দেশ। যদিও ইউরোপের পাশাপাশি যে দেশগুলো আছে, সুইডেন কিংবা ফিনল্যান্ড, তার মতো অত ধনী দেশ না, কিন্তু তারপরেও আপনি যদি মানে ওয়ার্ল্ড ব্যাংকের হিসাব ধরেন, তারা ধনী দেশ, কারণ এদের জিডিপি হচ্ছে মানে পার ক্যাপিটা জিডিপি 30,000-এর ওপরে। সুতরাং এটি অত্যন্ত ধনী একটি দেশ। তবে অন্যান্য ইউরোপিয়ান আরও যে ওয়েস্টার্ন কান্ট্রি আছে সেগুলো চাইতে হয়তো কিছু কম ধনী, কিন্তু তারপরেও তারা ধনী ওভারঅল, মানে ওয়ার্ল্ডের পার্সপেক্টিভে। এখন এই দেশে আমি গত 13 বছর ধরে থাকছি। ঠিক আছে, আমি সুইডেনে পড়াশোনা করেছি, সুইডেনে 6 বছর থেকেছি। এরপর আমি ইংল্যান্ডে পিএইচডি করেছি। এখানে এখন বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছি, খুব ছোট একটা বিশ্ববিদ্যালয়ে আমি পড়াচ্ছি, সেটা সম্পর্কে আমি আসবো। এখন এই দেশের যেসব সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো আমি বলিনি। আপনি যদি এই দেশের একজন রেসিডেন্ট হন, রেসিডেন্ট বলতে আপনি ফরেনার যদি হন, আপনি তো রেসিডেন্ট পারমিট নিয়ে আসবেন, সেক্ষেত্রে আপনার সুযোগ সুবিধা সব কিছুই হচ্ছে এই দেশের নাগরিকরা যে সুযোগ সুবিধা পাবে, আপনিও সেই সুযোগ সুবিধা পাবেন। সুতরাং আপনি যদি একবারে এই দেশে চলে আসতে পারেন পড়াশোনার জন্য, কিংবা ব্যবসার জন্য, কিংবা চাকরির জন্য, তাহলে আপনি অনেক রকম সুযোগ সুবিধা পাবেন। যেমন ধরেন আমরা যারা এই দেশে থাকি, আমাদের চিকিৎসা সম্পূর্ণ ফ্রি। যেহেতু আমরা চাকরি করি এবং ট্যাক্স দেই, আপনি যদি ট্যাক্স পেয়ার হন, আপনার চিকিৎসা সম্পূর্ণ ফ্রি। অর্থাৎ ধরেন আপনার বড় কোনো অসুখ হলো, আপনি হসপিটালে যাবেন, আপনার সকল রকম ট্রিটমেন্ট ফ্রি। আমাদের এখানে, আমি যে তালিন শহর, যেটা হচ্ছে এস্তোনিয়ার রাজধানী শহর, সেই শহরে
হচ্ছে গণপরিবহন ফ্রি, অর্থাৎ বাস, ট্রাম, ট্রেন যেখানেই আপনি ওঠেন, ট্রলি যেখানেই ওঠেন, সেখানে গণপরিবহন সম্পূর্ণ ফ্রি। অর্থাৎ আমরা যেখানে যাই শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে আমাদের কোনো টাকা লাগে না। তাহলে চিন্তা করে দেখুন ব্যাপারটা কতটা সহজ। এবং মানে গণপরিবহন বাংলাদেশের মতো ওরকম না, খুবই সহজ এবং এত চমৎকার, মানে বাস এমন এত পরিষ্কার পরিচ্ছন্ন এবং এত সুন্দর আয়োজন যে আপনার মনে হবে যে বাসে উঠেছি নাকি কোনো 5 স্টার হোটেলে উঠেছি, এরকম মনে হবে। এবং বাস কমিউনিকেশনটা এত সহজ যে আপনার প্রতিটা বাসা বা যে কোনো একটা লোকালিটি থেকে, নেইবারহুড থেকে আপনি বাস স্টপ পেয়ে যাবেন 5 থেকে 7 মিনিটের দূরত্বে, এবং সেই বাস আপনাকে আপনি শহরের যে কোনো প্রান্তে যান আপনাকে নিয়ে যাবে। আর যদি নাও নিয়ে যায়, আপনি একবার যদি না যেতে পারেন, ওই বাস থেকে আপনি সেন্টারে যাবেন, শহরের সেন্টার থেকে অবশ্যই আপনি একটা বাস পাবেন, আরেকটা কানেক্টিং বাস পাবেন যেটা আপনাকে শহরের যে প্রান্তে আপনি যান আপনাকে কিন্তু নিয়ে যাবে। অর্থাৎ আপনার গাড়ি না থাকুক, কোনো কিছু না থাকুক, তাহলেও আপনি খুব সহজভাবেই চলতে পারবেন। যদিও এখানে প্রায় সকলেরই গাড়ি থাকে, এবং গাড়ি থাকা এখানে কোনো বিলাসী ব্যাপার না কিংবা বড় লোকের ব্যাপার না। এখানে ধরেন যিনি ভিক্ষা করেন, যদি ভিক্ষুক কেউ থাকে, কিংবা যিনি সুইপার, তিনিও আসলে এই ধরেন মার্সিডিজ বেঞ্জে চড়ে আসে, যেটা হয়তো অনেক সময় আমরাও চড়ি না, আমি যদিও পড়াই। সুতরাং এইটা কোনো ব্যাপার না, আপনি মানে গাড়িটা এখানে যে কেউ অ্যাফোর্ড করতে পারে, কিন্তু পাবলিক ট্রান্সপোর্টেশন এখানে অত্যন্ত ভালো এবং ফ্রি। এইখানে আরো অনেক রকম সুযোগ সুবিধা আছে। যেমন ধরুন, আপনি যদি ছাত্র হিসেবে পড়তে চান, সেক্ষেত্রে আপনি পড়তে আসলেন, অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে যে মনে করেন যে আমি পড়তে আসলাম, আমাকে তো পড়তে হবে, আমি কি কাজ করতে পারবো? এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে যদি আপনি পড়তে আসেন, আপনি ফুল টাইম চাকরি করতে পারবেন, যে 20 ঘন্টার লিমিটেশন, 30 ঘন্টার লিমিটেশন, এরকম কিছু নাই। ছেলেপেলেরা এমনও আছে যারা হচ্ছে ফুল টাইম চাকরি করে, আবার ফুল টাইম পড়াশোনাও করে, ওরাও একরকম ভাবে ম্যানেজ করে। এই বিষয়ে আমি আবার পরে বলবো, মানে পড়াশোনার ব্যাপারটা যখন আসবে তখন বলবো। এবং এখানে আপনি হচ্ছেন, আগে ছিল, আমি যেটা জানি সেটা হচ্ছে, আপনি যদি কোনো একটা ডিগ্রি নিতে পারেন, সেটা অনার্স হোক, ব্যাচেলর ডিগ্রি হোক কিংবা মাস্টার্স ডিগ্রি হোক, যে ডিগ্রি হোক, এরপরে আপনাকে এরা 5 বছরের একটা পার্মানেন্ট রেসিডেন্সি দিবে। সেই 5 বছরের পার্মানেন্ট রেসিডেন্সির বেসিসে আপনাকে থাকতে দিবে 5 বছরের জন্য, এবং এরপরে আপনি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। মানে 8 বছর সব মিলিয়ে থাকলে আপনি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। কিন্তু যে কোনো একটা ডিগ্রি যদি আপনি নিয়ে নিতে পারেন, তাহলে আপনি পার্মানেন্ট রেসিডেন্সিপের ব্যানারে, মানে পার্মানেন্ট রেসিডেন্ট হিসেবে থাকবেন, এটার জন্য আবেদন করতে পারবেন। ওরা আপনাকে সেই ধরনের একটা রেসিডেন্সি দিবে, কার্ড দিবে। তারপর 8 বছর থাকার পর আপনি এখানে পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে যেতে পারবেন। পার্মানেন্ট রেসিডেন্ট না, আপনি সিটিজেন হয়ে যেতে পারবেন, ঠিক আছে? কিন্তু এর জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনার একটা সিটিজেন হলে আপনি এখানে একটা চাকরি থাকতে হবে, এবং অবশ্যই আপনার, মানে চাকরি বলতে আপনার একটা ইনকাম থাকতে হবে, আর হচ্ছে আপনার এখানকার ল্যাঙ্গুয়েজটা শিখে নিতে হবে একটা সময়। এই 8 বছরের মধ্যে যে কোনো একটা সময় ল্যাঙ্গুয়েজটা শিখে নিতে হবে, তাহলে আপনি সিটিজেনশিপ পাবেন। কিন্তু পড়াশোনার জন্য আবার ল্যাঙ্গুয়েজ জানতে হয় না, আমি সে বিষয়ে আসতেছি পরে। আর এই দেশে আমি থাকতেছি তো প্রায় 12-13 বছর হয়ে যায়। মানে কি, এত নিরাপদ একটা দেশ যে আপনাকে ধরেন আপনার যদি কোনো কিছু হারায়ও যায়, ধরেন বাসে উঠছেন, যদি হারায়ও যায়, এটা আপনার পেয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি, আপনি আবার পেয়ে যাবেন হয়তো জিনিসটা। আমরা ধরেন দরজা জানলা খুলে টুলে ঘুমাই, বাইরে টারে ঘুরতে যাই, কোনো কিছু হয় না। রাত 12টা, 1টা, 2টা, 3টার সময় আমরা চায়ের কফি বা মানে কফির মগ হাতে নিয়ে আমরা রাস্তা দিয়ে হাঁটি, বাল্টির সমুদ্রের পাশে দিয়ে হাঁটি। আমাদের কখনো চিন্তা হয় না চুরি হবে কিনা, চিন্তা হবে কিনা, এসব কিছু এখানে কেউ চিন্তাও করে না। নারী পুরুষ সকলের জন্যই ব্যাপারটা প্রযোজ্য। এখানে আসলে ক্রাইম রেট অত্যন্ত কম, এবং তার চাইতেও বড় ব্যাপার, এখানে আনএমপ্লয়মেন্ট রেটও খুব যে বেশি তা না। মানে মোটামুটি সবাই চাকরি পেয়ে যায়। আপনি যদি এখানে পড়াশোনা শেষ করেন, আপনি মোটামুটি আপনার ইচ্ছা মতো একটা চাকরি পেয়ে যাবেন, এবং সেটাতে আপনার খুব ভালোভাবেই চলে যাবে, ঠিক আছে? মানে এই দেশটায় আসলে এত সব সুযোগ সুবিধা আছে। যেমন ধরেন, আপনি যদি ফ্যামিলি নিয়ে থাকেন, তাহলে আপনার ধরেন যদি বাচ্চা হয়, বাচ্চাদের জন্য ভাতা আছে, বেশি বাচ্চা হলে বেশি ভাতা। আপনার ধরেন যদি চাকরি নাই, আপনি আনএমপ্লয়েড, আপনি আনএমপ্লয়মেন্ট যে অফিসে গিয়ে বলবেন, তারা আপনাকে ব্যবস্থা করে দিবে, কোথাও না কোথাও যাওয়ার ব্যবস্থা করে দিবে, এবং অবশ্যই আপনাকে তারা আনএমপ্লয়মেন্ট ভাতাও দিবে, এবং কোনো একটা অফিসে পাঠাবে, সেখানে আপনি ট্রেনিং করবেন, করতে করতে সেখানে চাকরি পেয়ে যাবেন। মানে সিস্টেমগুলো হচ্ছে কি যে একদম ওয়েলফেয়ার সিস্টেম। আপনি যদি বয়স্ক ভাতা পাবেন, বয়স হয়ে গেলে আপনাকে সরকারি দেখভাল করবে, অর্থাৎ আপনার যদি কোনো বিপদ হয় সরকারই আপনাকে দেখভাল করবে। এখানে বয়স হয়ে গেলে বয়স্ক ভাতা আছে, অর্থাৎ মানুষকে আসলে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হয় না। আমাদের যেটা হয় কি, আমরা বাংলাদেশিরা কি করি, বর্তমান নিয়ে ভাবতে, বর্তমানে আমরা থাকি, কিন্তু আমাদের ওই ভবিষ্যৎ চিন্তা করতে করতেই আমরা আসলে আর ওই ভবিষ্যৎটা দেখতে পাই না। আমরা ওই বর্তমানটাও আমাদের আর ঠিকভাবে কাটে না। আমরা এই বর্তমান নিয়ে, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে করতেই আসলে একসময় মানে মৃত্যুকে বরণ করি। কিন্তু এইখানে যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে, ভবিষ্যৎ নিয়ে অত বেশি চিন্তার কিছু নেই, কারণ
সরকারই তো আপনার দেখভাল করবে। আপনি যদি অসুখ হন, আপনি হসপিটালে যাবেন, হসপিটালে আপনার সকল দেখভাল করবে। আপনি ধরেন ইমার্জেন্সিতে আপনাকে যেতে হবে, আপনি খুব মুমূর্ষ অবস্থায় আছেন, জাস্ট একটা ফোন দিবেন, ওরা এসে আপনাকে নিয়ে যাবে, সবকিছু করবে, ওদের দেখভাল করার বিষয় আছে। তারপর ধরেন আপনি বয়স্ক হলে বয়স্ক ভাতা দিবে, আপনাদের বাচ্চার দেখভাল তারাও করবে, বাচ্চার জন্য টাকা দিবে 18 বছর বয়স পর্যন্ত। 18 বছর পরে তো যে কেউ চাকরি করতেই পারে, 18 বছর বয়স পর্যন্ত বাচ্চার জন্য একটা ধরনের ভাতার ব্যবস্থা আছে। তো সব মিলিয়ে এটা হচ্ছে, এই দেশটা হচ্ছে থাকার জন্য, আপনি যদি বলেন আমি থাকছি এখানে, যেমন ধরেন আমি সুইডেনে ছিলাম, ইংল্যান্ডে ছিলাম, নেদারল্যান্ডসে ছিলাম, মানে আমি 20 বছর ধরে ইউরোপে থাকি, এস্তোনিয়ায় থাকছি 12.5 বছর 13 বছর ধরে, বাকি দেশগুলোতেও আমি ছিলাম, পড়াশোনা করেছি। আমার কাছে আসলে মনে হয়েছে থাকার জন্য এটা একটা অত্যন্ত চমৎকার জায়গা। এখানকার নেচার, আপনি চিন্তা করতে পারেন যে এখানকার 50% যে এদের যে জায়গা, মানে যে ল্যান্ডস্কেপ, সেটা হচ্ছে বন, মানে এবং নেচারটা এতটা আনটাচ, আপনার দেখলেই ভালো লাগবে আর কি। মানে মানে দেশটা আসলে বলে বোঝানো সম্ভব না যে কি চমৎকার সুন্দর দেশ। বুঝতেই পারছেন তো, পৃথিবীর সবচাইতে ক্লিন কান্ট্রি, পরিষ্কার কান্ট্রি। এখন এত কিছু আমি বললাম, এখন আপনাদের হয়তো মনে হবে যে এই দেশটা কিভাবে যাওয়া যায়। আরও দেশের আরও অনেক ভালো ভালো কিছু আছে। আসলে এই দেশে সকল কিছু অনলাইনে করা যায়। আমরা ডিজিটালি সিগনেচার দিই, অর্থাৎ আমি ঘরে বসে আছি, আমার একটা খুব গুরুত্বপূর্ণ সাইন করতে হবে, এটা আমরা ডিজিটালি করে ফেলতে পারি। এবং আমার ধরেন আমি আমার একটা অ্যাপার্টমেন্ট কিনেছি, এখানে যে কেউ কিনতে পারে অ্যাপার্টমেন্ট। আপনার একটা চাকরি থাকলে আপনি আসলে ব্যাংক লোন নিয়ে একটা অ্যাপার্টমেন্ট কিনতে পারবেন। সেই অ্যাপার্টমেন্টটা যে আমি কিনেছি, আমাকে না কোথাও যাইতে হয়নি, ব্যাংকের লোনের জন্য যাইতে হয়নি, আমার অ্যাপার্টমেন্ট রেজিস্ট্রেশন করার জন্য রেজিস্ট্রি বোর্ডে যেতে হয়নি, আমি ঘরে অনলাইনে বসেই সবকিছু করে ফেলতে পারছি। অর্থাৎ অনলাইনে এটা একটা ডিজিটালাইজ কান্ট্রি। এবং এই স্টালিন শহরটা, যেটা কিনা রাজধানী শহর, সেই শহরটাকে এখন বলা হয় হচ্ছে ইউরোপের মানে এন্টারপ্রেনারদের জন্য হাব। এখানে ব্যবসাটা তো এত চমৎকারভাবে চলে, বিশেষ করে আইটি বিজনেসটা খুব ভালো এখানে চলে। এখন এসব কিছু শুনে আপনার হয়তো মনে হবে যে আমি তো এই দেশে যেতে চাই। এখানে প্রথমেই আমি বলে নিই, সেটা হচ্ছে যদি আপনি দেশে থাকতে পারেন, দেশে আনন্দ নিয়ে থাকতে পারেন, তাহলে দেশে থাকাই ভালো। কারণ এই যে আমি 20 বছর ধরে বিদেশে আছি, আসলে এক ধরনের শেকড় গজায় গেছে। এখন দেশে গেলেও মনে হয় কি দেশটা কি মানে মানে নিজের মনে হলেও অন্যরা মনে হয় আমাকে একটু বিদেশি হিসেবে দেখতেছে কিনা। আবার এই দেশে আসলেও আমি এই দেশে থাকছি এত বছর ধরে, তারপরে এটাকে নিজের দেশ মনে হয় না, এক ধরনের টানাপোড়েন থাকে। এরপরও আমি জানি বাংলাদেশ থেকে আপনারা অনেকেই হয়তো বিদেশে আসতে চান এবং এখন জানতে চাচ্ছেন যে তাহলে কিভাবে আমি এস্তোনিয়া যেতে পারি। এর আগে আসলে আমি যেহেতু আসলে মূলত কথা বলি সমাজ নিয়ে, রাজনীতি নিয়ে, তবে আজকে আমার মনে হলো এস্তোনিয়া নিয়ে কথা বলি, কারণ আমার ফেসবুকে আসলে লাখ লাখ পাঠক আছে, আমি পত্রিকায় লিখি, সুতরাং আমার একটা পাঠক গোষ্ঠী আছে ফেসবুকে। আমি ইউটিউবে ভিডিও করা শুরু করেছি মাত্র 10 দিন হয়, আমি আসলে ইউটিউবে নতুন। কিন্তু যারা আপনারা আজকে এই ভিডিওটা দেখছেন, তারা অবশ্যই ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন এবং অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং শেয়ারটা অবশ্যই করবেন যারা অন্যরাও জানতে পারে এই বিষয়টা সম্পর্কে। তাহলে আমার ইউটিউবে একটু গ্রো হবে। এবং আমি যেহেতু আমাদের সমাজ নিয়ে, দেশ নিয়ে কথা বলতে চাই, মানুষ শুধু আমার ফেসবুকে আমার লেখা না পড়ুক, আমার কথাগুলোও শুনুক, সেটা আমি চাই। নিশ্চয়ই আপনারা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে এখানে আসবেন কি করে। এখানে আসার 3টা মাধ্যম আছে। একটা হচ্ছে কি স্টুডেন্ট হিসেবে আসতে পারেন, আরেকটা হচ্ছে চাকরি নিয়ে আসতে পারেন, আরেকটা ব্যবসার কারণে আসতে পারেন, কিংবা রেসিডেন্ট হিসেবে আসতে পারেন। এই দেশে এমনকি রেসিডেন্টশিপের ব্যাপারও আছে। এই রেসিডেন্টশিপ ব্যাপারটা বলিনি, অর্থাৎ আপনি বিদেশে বসে এ দেশের রেসিডেন্ট হয়ে যেতে পারবেন। আপনি বাংলাদেশে বসে রেসিডেন্টের জন্য অ্যাপ্লিকেশন করবেন, জাস্ট রেসিডেন্টশিপ ইন এস্তোনিয়া লিখে সার্চ দিবেন, পেয়ে যাবেন। দেখবেন যে আপনি ওখানে অ্যাপ্লিকেশন করবেন এবং আপনি এদেশে রেসিডেন্ট হয়ে যাবেন। ওরা আপনাকে একটা আইডি কার্ড দিবে যে আপনি রেসিডেন্ট, সেটা দিয়ে আপনি এদেশে ব্যাংকে খুলে ফেলতে পারবেন, ব্যবসা শুরু করতে পারবেন। এরপর আপনি একটা সময় এদেশে চলে আসতে পারবেন। এটা একটা উপায়। রেসিডেন্ট ইন এস্তোনিয়া লিখে সার্চ দিলেই দেখেন আপনি পেয়ে যাবেন। দ্বিতীয় যেটা উপায়, যেটা সবচেয়ে সহজ উপায়, সেটা হচ্ছে ছাত্র হিসেবে আসা। অর্থাৎ আপনি আইদার ব্যাচেলর স্টুডেন্ট, অর্থাৎ অনার্স স্টুডেন্ট, কিংবা মাস্টার্স স্টুডেন্ট, কিংবা পিএইচডি স্টুডেন্ট হিসেবে আসতে পারবেন। ব্যাচেলর স্টুডেন্ট হিসেবে যারা আসবেন, তারা তো অবশ্যই যারা ইন্টারমিডিয়েট পাস করবেন, কিংবা ব্যাচেলর এখন পড়ছেন, হয়তো আর পড়তে ভালো লাগতেছে না, আসতে পারেন ব্যাচেলর করতে। আর যারা মাস্টার্স করতে আসবেন, তারা তো অবশ্যই অনার্স শেষ করে আসবেন। আর যারা পিএইচডি করবেন, তারা মাস্টার্স শেষ করে আসতে পারেন। যা আবার ধরেন দুটো মাস্টার্স তো করতে পারেন, একটা মাস্টার্স শেষ করে আরেকটা মাস্টার্স করতে আসতে পারেন। এখন এখানে ব্যাপারটা হচ্ছে এখানকার পড়াশোনার ল্যাঙ্গুয়েজ অফ মিডিয়ামটা কি। আপনি যদি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হন, আপনার জন্য ইংরেজিতেই পড়াশোনা, আপনি ইংরেজিতেই পড়াশোনা করবেন। এবং এখানকার সবচেয়ে ভালো ইউনিভার্সিটির নাম হচ্ছে ইউনিভার্সিটি অফ তার্তু। এটা হচ্ছে একটা সাউথে, আর তালিনে না, আমি যে শহরে থাকি সেখানে না, সাউথে আমাদের সেকেন্ড বিগেস্ট যে সিটিটা আছে, সেখানে তার্তু ইউনিভার্সিটি আছে। এটা পৃথিবীর মাঝে বোধহয় সেরা 300, 350 বা 200 ইউনিভার্সিটির মধ্যে আছে। অত্যন্ত ভালো একটা ইউনিভার্সিটি, আপনি সেখানে ট্রাই করবেন,
সেই জায়গাটায় আপনি অ্যাপ্লাই করবেন। আমি কিন্তু মানে কোনো বড় ইউনিভার্সিটিতে পড়াই না, আমি একটা অত্যন্ত ছোট তালিন একটা অত্যন্ত ছোট প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াই, যেখানে শুধু আপনি অনার্স এবং মাস্টার্স করতে পারবেন, এমনকি পিএইচডিও করতে পারবেন না। আমি আমার ইউনিভার্সিটি সম্পর্কে পরে বলবো, কিন্তু আগে বরং বলে নিই টার্টু ইউনিভার্সিটির সম্পর্কে, যেটা হচ্ছে এখানকার সবচেয়ে ভালো ইউনিভার্সিটি। সেখানে আপনি পড়তে আসবেন এবং যে কোনো সাবজেক্টে পড়তে আসতে পারেন। এই দেশে মানে টার্টু ইউনিভার্সিটি অত্যন্ত বড় ইউনিভার্সিটি সাউথে, এবং সেখানে আপনি যে কোনো বিশ্ববিদ্যালয়ে পড়তে আসবেন। এখানে পড়তে আসার সবচেয়ে বড় যে সুবিধাটা সেটা হচ্ছে যে কি, এখানকার বিশ্ববিদ্যালয়গুলোর টিউশন ফি অনেক কম, 3,000, 4,000, 5,000 ইউরো, অর্থাৎ বাংলাদেশি টাকায় 3, 3.5, 4 লাখ, 5 লাখ, 5.5 লাখ টাকা হচ্ছে কোথাও সেমিস্টার ওয়াইজ, কোথাও ইয়ার ওয়াইজ আর কি টিউশন ফি, যেটা আসলে বাংলাদেশে অনেক প্রাইভেট ইউনিভার্সিটির চাইতেও কম। এই জন্য আপনার উচিত হবে এখানে পড়তে আসা। আপনি যদি টার্টু ইউনিভার্সিটিতে চান্স পান, আপনি অবশ্যই টার্টু ইউনিভার্সিটিতে আসবেন। কিংবা আপনি যদি খুব বেশি ইঞ্জিনিয়ারিং এ পড়তে চান, তাহলে তালটেক ইউনিভার্সিটি, মানে তালিন ইউনিভার্সিটি অফ টেকনোলজি, সেটা তালিনেই অবস্থিত, আমি যে শহরে থাকি, সেখানেও আপনি আবেদন করতে পারেন। যেখানে আমি পার্ট টাইম মাঝে মাঝে পড়াই, মাঝে মাঝে ওখানে পড়াতে যাই, সেখানেও আপনি আবেদন করতে পারেন। এছাড়া তালিন ইউনিভার্সিটি আছে, এখানেও আপনি আবেদন করতে পারেন। এই 3টা বিশ্ববিদ্যালয় হচ্ছে সবচাইতে বড় বিশ্ববিদ্যালয় এখানে। এছাড়াও এগ্রিকালচার ইউনিভার্সিটি আছে, আর্টস ইউনিভার্সিটি আছে, কিন্তু তবে টার্টু ইউনিভার্সিটি, তালটেক ইউনিভার্সিটি এবং তালিন ইউনিভার্সিটি, এগুলো হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি এবং এগুলো হচ্ছে সবচেয়ে বড় বড় বিশ্ববিদ্যালয়। এখন প্রশ্ন হচ্ছে এখানে পড়তে আসার জন্য কি কি যোগ্যতা লাগে। আপনি যদি ব্যাচেলরে পড়তে আসতে চান, অনার্সে পড়তে আসতে চান, আপনার ইন্টারমিডিয়েট ডিগ্রি লাগবে এবং আপনার অবশ্যই আপনার যে জিপিএ সেটা 3-এর উপরে হতে হবে। এই একটা সুন্দর মোটিভেশন লেটার লিখতে হবে এবং আপনার আইএলটিএস স্কোর কোথাও কোথাও ব্যাচেলর পড়তে আসলে 5.5, কোথাও 6, 6.5, এটাই হচ্ছে আইএলটিএস স্কোর লাগে। ঠিক আছে, ইউনিভার্সিটি ওয়াইজ এটা ভ্যারি করে। ঠিক আছে, আপনি যদি মাস্টার্সে পড়তে আসেন তাহলে আপনার একটা ব্যাচেলর ডিগ্রি লাগবে, 3-এর উপর যদি জিপিএ হয় ভালো, না হলেও আপনি আবেদন করতে পারবেন। এবং আপনার জন্য একটা আইএলটিএস স্কোর লাগবে, সব বেশিরভাগ জায়গাতেই 6, 6.5, কোথাও 7, কোথাও কোথাও জিআরইও লাগে। এই তবে জিআরইটা লাগে না কোথাও, বেশিরভাগ জায়গাতেই আইএলটিএস হলেই হয়। এই হচ্ছে আপনার মূল যোগ্যতা। আর আপনি যখন অ্যাডমিশন পেয়ে যাবেন তখন আপনি হাফ একটা টিউশন ফি দিয়ে এখানে চলে আসতে পারবেন। এখানে ভিসা পাওয়াটা রিলেটিভলি সহজ, কিন্তু এখানে একটা সমস্যা আছে। বাংলাদেশ থেকে আসলে ভিসার জন্য আপনি কোথায় আবেদন করবেন? আগে তো মানুষ ইন্ডিয়ায় গিয়ে আবেদন করতো, কিন্তু এখন তো ইন্ডিয়ার ভিসাও পাওয়া যায় না। সেক্ষেত্রে আপনি চায়নায় যেতে পারেন, চায়না যেহেতু বাংলাদেশে যেতে পারে, কিংবা আপনি দুবাইতে যেতে পারেন, কিংবা এস্তোনিয়ান এম্বাসি যেসব জায়গায় আছে যেখানে আপনি যেতে পারবেন, যেমন ধরেন আপনি তুরস্কে যেতে পারেন, ইজিপ্টে যেতে পারেন, সাধারণত চায়না কিংবা দুবাইতে যেতে পারেন। আর যদি ইন্ডিয়া গিয়ে আবেদন করতে পারেন তো ভালো। এখন আমি দেখতে পাচ্ছি যে আমার যে স্টুডেন্ট আসছে তারা অনেক সময় চায়না যাচ্ছে কিংবা দুবাইতে গিয়ে আবেদন করছে আর কি ভিসার জন্য। আপনি যখন অ্যাডমিশন পেয়ে যাবেন তখন ওরা আপনাকে ভিসার জন্য আবেদন করতে বলবে এবং আপনি অ্যাডমিশনের সময় লিখে দেবেন যে আপনি কোন এম্বাসিতে গিয়ে আবেদন করতে চান। সেখানে আপনি লিখতে পারেন ইন্ডিয়া কিংবা চায়না, কিংবা আপনি যে এম্বাসিতে যেতে চান সেখানে আপনি আবেদন করতে পারবেন। এখানে যদি আপনি পড়াশোনা শেষ করেন, যেটা আমি বলছিলাম, সেটা হচ্ছে যে আপনি এখানে কিন্তু একটা পার্মানেন্ট রেসিডেন্সির ব্যাপারটা আপনি পেয়ে যাবেন এবং এরপর আপনি সিটিজেনশিপ হয়ে যেতে পারেন। পড়াশোনা একটা ডিগ্রি থাকলেই কিন্তু আপনার সেটা হবে। ঠিক আছে, এবং এখানে ভিসা পাওয়াটাও সহজ, এই অর্থে যে কি খুব বেশি টাকা দেখাতে হয় না। কেন দেখাতে হয় না? কারণ এখানে লিভিং কস্ট অনেক কম। তাহলে আপনি ছাত্র হিসেবে 300-350 ইউরোতেই চলে যেতে পারবেন, অর্থাৎ আপনার 30 থেকে 35,000 টাকায় আপনি কিন্তু মাস কাভার করে ফেলতে পারেন। সর্বোচ্চ হয়তো 400 ইউরো লাগতে পারে, আপনি শেয়ার করে থাকবেন। ডিপেন্ড করে আপনার হচ্ছে আপনি কিভাবে লিভিং স্ট্যান্ডার্ড আপনি লিড করবেন সেটার উপর আপনার নির্ভর করছে আর কি। তো এখানে হচ্ছে মানে থাকার খরচটাও অনেক কম। সুতরাং আপনি যখন ভিসার জন্য আবেদন করবেন আপনাকে খুব কম টাকা দেখাতে হবে, ব্যাংক স্টেটমেন্ট অত না, মানে 20-30-40 লাখ টাকা দেখাতে হয় এরকম না। আমার ধারণা 10-15 লাখ টাকা দেখালেই হয়ে যায়। আমি এটা শিওর না, আপনারা ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন। তো এইটা এখানে ভিসা পাওয়াটাও রিলেটিভলি সহজ। এইসব ফিনল্যান্ড বা সুইডেনে যেমন ধরেন টিউশন ফি অনেক, ফিনল্যান্ডে টিউশন ফি অনেক, তো সেই টিউশন ফির চাইতে এই মানে আপনি এখানে পড়তে আসলে কম টিউশন ফি পড়তে পারবেন এবং আপনার এক ধরনের নিরাপদ জীবন, এবং আপনি সিটিজেনও হতে পারবেন। মানে সব রকম সুযোগ সুবিধা আছে। সিটিজেন হওয়ার জন্য অবশ্য আপনাকে ল্যাঙ্গুয়েজ টেস্ট দিতে হবে, সেটা ভিন্ন আলোচনা। সেখানে থাকতে থাকতে আপনি এমনিতেই ল্যাঙ্গুয়েজ কিছুটা শিখে যাবেন। আমি যেখানে পড়াই সেটা অত্যন্ত ছোট একটা ইউনিভার্সিটি, সেখানেও আপনারা আবেদন করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু এটি আসলে অত ভালো কোনো বিশ্ববিদ্যালয় না, র্যাঙ্ক ইউনিভার্সিটি না, কোনো র্যাঙ্কই নেই। কিন্তু এখানেও ভালো ভালো সাবজেক্ট আছে, ইঞ্জিনিয়ারিংয়ের সাবজেক্ট আছে, সেখানেও আপনি আবেদন করতে পারেন, কিংবা বিজনেসের সাবজেক্ট আছে সেখানেও আপনি আবেদন করতে পারেন। আমি যেমন ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনোভেশন ডিপার্টমেন্টের বিভাগে, ইন্টারন্যাশনাল বিভাগে পড়াই, এবং আগে আমি এই ইন্টারন্যাশনাল প্রোগ্রামের হেডও ছিলাম, এবং আমি আমাদের ইন্টারন্যাশনাল মাস্টার্সের হেডও ছিলাম।
আমি আসলে সাস্টেনেবল ডেভেলপমেন্ট পড়াই, ক্রিয়েটিভ রাইটিং পড়াই, যেহেতু আমি রাইটিং আপনারা আমার লেখার সাথে যারা পরিচিত আছেন এইসব বিষয়গুলো আমরা পড়াই, একাডেমিক রাইটিংগুলো পড়াই। আপনারা এখানেও আবেদন করতে পারেন, তবে এটা হবে আপনাদের 4th 5th চয়েস। আগে আপনারা মূল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতেই আবেদন করবেন। আপনারা আসলে অনলাইনে দেখলেই এগুলো বুঝে যাবেন, জাস্ট শুধু সার্চ দিয়ে দেখবেন, এগুলো আসলে বলার কিছু নেই। মূল যেটা বিষয়, এখানে আসলে আসলে আপনার জীবনটা এক ধরনের আপনি মানে বাংলাদেশের যে আমাদের এক ধরনের সবসময় আমাদেরকে চিন্তায় থাকতে হয়, নিরাপদ কিনা, রাস্তায় বের হলে সব ঘরে থাকলেও নিরাপদ কিনা, ভবিষ্যতে কি হবে, এর কোনো কিছু আপনাকে চিন্তা করতে হবে না। জীবন এখানে অত্যন্ত শান্ত, নির্মল এবং প্রকৃতি আপনাকে এখানে উজাড় করে মানে জীবনটাকে উপভোগ করতে দিবে, এবং এখানকার সিস্টেমটাও তাই। সুতরাং আপনি এখানে ট্রাই করতে পারেন। ঠিক আছে, আমি আসলে এই মানে এই দেশে 13 বছর, আমি তো চাইলে যে কোনো দেশে আরো যেতে পারি, আমার সেই সুযোগ সুবিধা আছে, তারপরে আমি এই দেশেই থাকছি এবং আমার থাকতে ভালো লাগছে। সেই অভিজ্ঞতা থেকে আমি বলছি যে এটি আসলে এখন পৃথিবীর বিস্ময়, যে এরা কত দ্রুত 1991 সালে স্বাধীন হয়ে কত দ্রুত এরা ইউরোপিয়ান ইউনিয়নের সদস্যভুক্ত, এরা নেটো সদস্যভুক্ত, এরা সেনজেনের সদস্যভুক্ত, এরা অত্যন্ত উন্নত দেশ, এখানে আনএমপ্লয়মেন্ট নেই, এখানে আপনার চিকিৎসা ফ্রি, এখানে যারা নাগরিক এখানকার তাদের তো শিক্ষাও ফ্রি, এবং ধরেন আমাদের পাবলিক ট্রান্সপোর্টেশন ফ্রি, ভবিষ্যতের চিন্তা নেই, আমাদেরকে বুড়ো হলে ভাতা দিবে। সুতরাং চেষ্টা করে দেখতে পারেন এই দেশে আসার জন্য, কিংবা এই দেশে পড়াশোনার জন্য আসার জন্য। এখন প্রশ্ন হচ্ছে যে আর তৃতীয় উপায়টা কি, সেটা হচ্ছে আসলে আপনি চাকরি নিয়ে আসতে পারেন। চাকরির ক্ষেত্রে সবচেয়ে সহজ যারা চাকরি পায় সেটা হচ্ছে আইটি ক্ষেত্রে, এখানে অনেক সুযোগ সুবিধা, অনেক চাকরি। আসলে এখানে আমার ছাত্রছাত্রী যারা পাশ করে বের হয়েছে, বাংলাদেশি যারা আছে, এরা কেউ বসে নেই, সবাই ভালো ভালো চাকরি করতেছে, ইনফ্যাক্ট আমার চেয়েও বড় বেতনে সবাই চাকরি করে। সুতরাং ভালো এখানে আপনি পাশ করলে আপনি আপনার রেলেভেন্ট ফিল্ডে চাকরি পাবেন। তবে সবচেয়ে বেশি চাকরি পাওয়া যায় যদি আপনি বাংলাদেশ থেকে চাকরি খুঁজেন, তাহলে আপনি আইটি সেক্টরে দেখতে পারেন, বিজনেস সেক্টরে দেখতে পারেন, যে কোনো সেক্টরই আসলে দেখতে পারেন, এখানে চাকরি পাওয়াটা সহজ। সিভি কেসকোস নামে একটা জব পোর্টাল আছে, কিংবা আপনি এস্তোনিয়ার জব পোর্টাল নিয়ে সার্চ দিবেন, অনেকে চাকরি নিয়ে এখানে আসতেছে, বিশেষ করে আইটি সেক্টরে। আপনি যদি সফটওয়্যারে, আমিগুলো ভালো বুঝি না, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং জানেন বা প্রোগ্রামিং জানেন, ডিজাইনিং জানেন, এসব যদি জানেন আইটি সেক্টরে খুব ভালো। বিজনেসের ক্ষেত্রে কমিউনিকেশন এগুলোর জন্য খুব ভালো, এমনকি সোশ্যাল সায়েন্সের জন্য এটা অত্যন্ত ভালো। সুতরাং আপনি মানে সামাজিক বিজ্ঞানের যে কোনো অনুষদের জন্য এটি অত্যন্ত ভালো একটি দেশ পড়াশোনার জন্য এবং চাকরি পাওয়ার ক্ষেত্রেও। সুতরাং ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি আশা করছি আপনারা ভিডিওটা পুরোটা দেখে কিছু ইনফরমেশন পেয়েছেন। আপনাদের যদি কোনো তথ্য জানতে হয় আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আমি আসলে তো মূলত সমাজ নিয়ে রাজনীতি নিয়ে বলি, তারপরে যদি আপনারা কমেন্টগুলো জানান তাহলে আমি হয়তো অন্য সময় আরেকটা ভিডিও বানাতে পারবো আর কি, আমার অভিজ্ঞতার ভিত্তিতে। তাতে আমি অনেক কিছু বলি নেই, ভুলে গেছি, কিন্তু আমি বানাবো নিশ্চয়ই। আর সবাই ভালো থাকবেন নিশ্চয়ই।